উত্তরপ্রদেশ সরকার একটি অদ্ভুত একটি নির্দেশ জারি করেছে। বুলডোজার দিয়ে ভেঙে দিলে, এনকাউন্টার করে মানুষকে মেরে দিলে লোকে মনে করে খুব তাড়াতাড়ি এটা বোধহয় শাস্তি হয়ে গেল। সর্বনিম্ন 30,000 থেকে মাসে মাসে সর্বনিম্ন 30,000 থেকে 8 লক্ষ টাকা অবধি তিনি আয় করতে পারবে। 8 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারবে। বিভিন্ন সরকারের তহবিল থেকে, সরকারের তহবিল থেকে তাকে দেওয়া হবে। যারা সরকারের বিরুদ্ধে করবে তাদের বিভিন্ন আইনে লটকানো হবে, আইনে তাদের ধরা হবে। আজকে যদি রবিশ কুমারকে এই অ্যাক্টে জেলে পোড়া হয় যে তিনি আপত্তিজনক ইয়ে করছেন বা দেশদ্রোহিতা করছেন, নিজেদের একটা সেনা তৈরি করতে চাইছে। যে অনেক সময় বলেন যে আপনি এটা করলেন, ওটা তো করলেন না, মণিপুর তো করলেন না, আপনি খালি আরজিকর করছেন। কিন্তু আমি যে মণিপুর করেছি ইউটিউব তো তার কাছে পৌঁছে দেয়নি, তখন আমাকে লিখতে হয়, বা সবসময় এত লিখতেও পারি না, যে আপনার আমার ভিডিও সেকশনে গিয়ে দেখবেন। নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গতকাল একটা অদ্ভুত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। আপনারা জানেন এবারের লোকসভা ভোটে তো বটেই, এবং সম্প্রতি সামাজিক মাধ্যম একটি বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। সরকার যে সমস্ত তাদের কীর্তির কথা, যে সমস্ত কুকীর্তি এবং যে সমস্ত জিনিস লুকিয়ে রাখতে চায়, তারা গদি মিডিয়াকে এর মধ্যেই তাদের ধামাধরা বানিয়ে ফেলে সেগুলো লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক সাংবাদিক এসে যাওয়ার পরে, এবং তারা তাদের প্রচুর ফলোয়ার গদি মিডিয়া ছেড়ে দেখা বন্ধ করে দিয়ে তারা ইউটিউব এবং ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে যুক্ত হওয়ার ফলে তাদের অনেক কুকীর্তি কিন্তু এবার লোকসভা ভোটে বের হয়ে এসছে, এবং মানুষ তাদের হকের লড়াই কোথায় কি হচ্ছে সেগুলো জানতে পেরেছে। কিন্তু এটাকে তো বন্ধ করতে হবে। সেই বন্ধ করার জন্য প্রথম ধাপ হিসেবে মোদী সরকার একটা বিল তৈরি করেছিল। আপনারা জানেন সে বিলটা কিন্তু শেষ পর্যন্ত তারা শরিক দলের চাপে এবং বিরোধীদের সোচ্চার তাদের যে স্বরের জন্যে তারা শেষ পর্যন্ত সেটা কিন্তু পেশ করতে পারেনি। পরবর্তীকালে উত্তরপ্রদেশ সরকার, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, উত্তরপ্রদেশ সরকার একটি অদ্ভুত একটি নির্দেশ জারি করেছে। এটা শুনলে আপনারা সবাই অবাক হবেন যে কি কত অদ্ভুত হতে পারে একটি স্বৈরতান্ত্রিক সরকার। তো সেইটা আমরা আজকে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। প্রাথমিক মুখবন্ধেই আমি একটু বলে ফেললাম নিজের কথাটাই, মূলত খুবই ক্ষোভের কথা, এটা যেভাবে কাজটা করছে তাই মুখবন্ধে বলেই ফেললাম। তো এবার আপনাকেই বলবো যে সবার কাছে যে এটা কি ধরনের একটা কাজ হচ্ছে এবং ব্যাপারটা কি দাঁড়াবে শেষ পর্যন্ত, এর আইনি মান্যতাও বা কি দাঁড়াবে। তা প্রথমে একটু আপনি যদি প্রথম থেকে শুরু করেন যে কি হতে চলেছে। উত্তরপ্রদেশ সরকার যেটা করছে বা করতে চলেছে এটা কিছু নতুন নয়। এর আগে যেটা করেছিল সেটাকে এটা বলা হয় তার একটা এক্সপ্যানশন। কেন এক্সপ্যানশন? কেন এই তুমি 2017 থেকে যদি তুমি ধরো 2020-র মধ্যে অন্তত 29 থেকে 30 খানা মামলা করেছে বিভিন্ন সাংবাদিকের বিরুদ্ধে, এবং তারপরে ক্রমাগত বাড়ছে বাড়ছে বাড়ছে। কি কি মামলা না তারা করেছে। হাথরাসের ঘটনার জন্য 2 বছর জেলে রেখে দিয়েছে। আচ্ছা, একটা স্কুলে তোমার মনে আছে যে রুটি আর নুন খাওয়ানো হচ্ছিল বাচ্চাদের, যে সাংবাদিক, উত্তরপ্রদেশে। তো যে সাংবাদিক সেটা লিখেছিলেন বা সোশ্যাল মিডিয়া এসেছিল, তার এগেনস্টে দেশদ্রোহিতার মামলা করা হয়েছিল। এই হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের কৃতিত্ব এবং তার মাহাত্ম্য। এবং শাসককে প্রশ্ন করলে তার চাকরি খেয়ে নেওয়ার ধমকি প্রকাশ্যে দেওয়া হয়েছে। স্মৃতি ইরানি অনেকেই আছে, এবং এখন সেই স্মৃতি ইরানির জায়গাটা কঙ্গনা রানাউত বোধহয় নিচ্ছেন। যাই হোক, সেটা তো পরের কথা আসছে, আমি এখানে ডাইগ্রেশন যাব না। মূল জিনিসটা হচ্ছে যোগী আদিত্যনাথ যেটা করছেন সেটা বিজেপি সরকারও সেটাই করতে চায়, কেন্দ্রের বিজেপি সরকারও সেটা করতে চায়। আর এই যোগী আদিত্যনাথ যেটা করছে সেটা একটু বড় আকারে করছেন, কারণ তার একটা ভয় ধরেছে। ওই যে বললাম আগের দিন যে বিশেষ করে এই যে লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ভয়ঙ্কর রকমের এই আইন ফাইন নিয়ে আসা, আইন তো ছিল, আইনের ব্যাখ্যা করা এবং তাই নিয়ে সাংবাদিকদের জেলে ভরে দেওয়া,
সেটা ছিল, ছিল না তা তো নয়, ছিল, কিন্তু তাতে ফল ভালো হয়নি। কাজেই ফল যখন ভালো হয়নি তখন মনে হচ্ছে ওদের যে আরো দমন পীড়ন দরকার আছে। দমন পীড়নটা কি? সবচেয়ে বড় কথা, শাসক, বিশেষ করে এই যে ইউপিতে যোগী আদিত্যনাথের মতন যারা শাসক হন, তারা বুঝেই যান যে আমাদের প্রথম কাজটা হচ্ছে লোকেদের মুখ বন্ধ করে দেওয়া। কারণ সাধু সন্ন্যাসী লোক, আমি যেটা বলবো সেটাই ওরা শুনবে, এবং আমি যেটা করব সেটা করতে বলবো সেটা ওরা করবে। যদি না করতে পারে তাহলে জেলে যাবে। এই তো পরিষ্কার হিসেব, নিদান যাকে বলা হয়। এই নিদানটা তারা দিয়ে অভ্যস্ত এবং সেটা দিতে থাকে। এই যে একটা ফাসিস্ট একটা একটা অ্যাটিটিউড, ফাসিজমের যে একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা ভয়ঙ্কর ভাবে আছে যোগী আদিত্যনাথের মধ্যে, এবং সেটা প্রচুর লোক সমর্থন করে। বুলডোজার দিয়ে ভেঙে দিলে, এনকাউন্টার করে মানুষকে মেরে দিলে লোকে মনে করে খুব তাড়াতাড়ি এটা বোধহয় শাস্তি হয়ে গেল। খুব আশ্চর্যজনক ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সেই কথাটা বলেছেন। তারা মনে করছেন সংবিধানটা বোধহয় বাদ চলে গেছে, দরকার নেই, আইন কানুনের দরকার নেই। তা তো নয়। যোগী আদিত্যনাথ সেটা করে দেখান, বারবার সমস্ত সময় করে দেখান। এবার আমি যেটা বলছি, প্রথমত একটু যে কি করে এটা এটা একটু দর্শকদের একটু জানিয়ে যদি দেন আপনি, যে গতকালের নির্দেশিকাটা হ্যাঁ, গতকালের তারা ক্যাবিনেটে, এই যে ইউপিতে উত্তরপ্রদেশের ক্যাবিনেটে একটা নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকাটা হচ্ছে দুটো, তার মধ্যে খুব প্রণিধানযোগ্য ব্যাপার আছে। একটা হচ্ছে যারা সরকারের গুণগান গাইবে, যে সমস্ত সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, আর সাবেক টুইটারে হোক বা ইনস্টাগ্রামে হোক, যারা করবে, তারা তাদের একটা যাকে বলা হয় তালিকা তৈরি করে তাদের নিয়মিত টাকা পয়সা দেওয়া হবে, ভালো টাকা তারা পেতে পারে যাতে। এটা বলছে এমনকি যে ইউটিউবে মাসে 8 লক্ষ টাকা পর্যন্ত সে পেতে পারবে। হ্যাঁ, তার যদি মানে সর্বনিম্ন 30,000 থেকে মাসে মাসে সর্বনিম্ন 30,000 থেকে 8 লক্ষ টাকা অবধি তিনি আয় করতে 8 পারবেন। লক্ষ টাকা পর্যন্ত পেতে পারবে। বিভিন্ন সরকারের তহবিল থেকে, সরকারের তহবিল থেকে তাকে দেওয়া হবে। প্রথমত হচ্ছে এইটা ক্যাবিনেট ডিসিশন। কি করে দেওয়া হবে, কেমন ভাবে দেওয়া হবে, এটা দেওয়া যায় কিনা সেটা তো পরের কথা। মোটমাট স্থির করে নিল যে দেওয়া হবে। কেন দেওয়া হবে না, তারা সরকারের স্তুতি গাইছেন, সরকারের প্রশংসা গাইছেন। আর অন্যদিকে কি করা হবে, এটা অফিসিয়ালি বলা হয়েছে যে সরকারের কাজগুলো, জনকল্যাণমূলক কাজগুলোকে যারা বেশি বেশি করে তুলে ধরবে, প্রচার মানে যারা প্রচারক হবেন, সরকারের যারা প্রচারক হবেন। আগে একটা সময় তো রাজকবি রাখা হতো, রাজকবিদের এই কাজটাই ছিল। রাজকবিদের কাজ ছিল তারা এসে রাজার প্রশস্তি গাইতেন, এবং তার জন্য তাদের দেওয়া হতো মূল্যবান, কখনো গলাটা মূল্যটা পেতেন, এবং কখনো গলার হার পেতেন, এই সমস্ত দেওয়া হতো। এখনো তো তাই আছে। মানে আপনি সরকারি যে মিডিয়া, সে দূরদর্শন হোক বা সরকারের অধীনে রয়েছে, যতই আলাদা করা হোক, বা অল ইন্ডিয়া রেডিও, যেগুলো সরকারের মিডিয়া, মানুষ তো জানে। তারপরে যে তৈরি হলো গদি মিডিয়া, যারা সরকারের বেতনভুক্ত কর্মচারীদের চেয়েও এগিয়ে গেল। কিন্তু সেটা একটা লাজ লজ্জা ছিল, সেটা একটা লজ্জা ছিল, একটা সম্ভ্রম রাখার চেষ্টা হতো যে না ভাই, আমি কিন্তু নিচ্ছি না, হ্যাঁ তোমরা আমাকে তোমরা গাইতে বলো না, এটা বলা হতো। অন্তত বলতো আমাকে গাইতে বলো না, কিন্তু গাইতো তারা। আর এটা হলো তুমি গাও, আর সে বলবে আমি গাইছি, হ্যাঁ আমাকে তুমি টাকাটা দাও, এবার টাকাটা দেবো। এবারে কিন্তু সেখানেই তো শেষ নয়, এর পরেরটা হচ্ছে আরো মারাত্মক। এবারে যারা দেশদ্রোহিতা করবে, যারা সরকারের বিরুদ্ধে করবে, তাদের বিভিন্ন আইনে লটকানো হবে, আইনে তাদের ধরা হবে। কাদের বিভিন্ন আইন মানে কি? এখন আইন মানে তো হচ্ছে দুটো জিনিস। দেখো, প্রাথমিকভাবে আইন মানে হচ্ছে সরকারের হাতে। আইনের ব্যাখ্যাটা যখন হবে, সেই ব্যাখ্যাটা হবে কোর্টে, আদালতে। আদালতে পৌঁছতে পৌঁছতেই লাগবে 2 বছর, তারপরে সে চলবে আরো 3 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর চলতে থাকবে। ল উইল টেক ইটস ওন কোর্স। কিন্তু কতদিনে? ততদিন সেই লোকটা জেলে পচবে, ততদিন আমি রাজত্ব চালাবো, আমি যা ইচ্ছে তাই করব, আমি আরো লোককে ভয় দেখাবো, আমি সবসময় বলে দেবো তুমি, আমার হাতে তরোয়াল আছে, আমি তোমার মাথা কেটে ফেলবো। যেটা সিদ্দিকী কাপ্পানের ক্ষেত্রে 2 বছর তাকে ওই দেশ বিরোধী
কাজ করার জন্য এক্স্যাক্টলি দেওয়া হলো, জেল খাটানো হলো, তারপরে দেখা গেল তার বিরুদ্ধে কিছু প্রমাণ করা গেল না। কিছুই নেই, 2 বছর তাকে জেল খাটিয়েছে। এরকম অনেকের ক্ষেত্রে দেখা যাবে। হাথরসের ক্ষেত্রে পর্যন্ত হয়েছে, ওই তো বলছি বিভিন্ন ক্ষেত্রে। আমি এইটাই বলছি যে এইটা যে করছে, এবার এই ব্যাখ্যাটা হচ্ছে খুব মারাত্মক। আইন তো থাকে যে চুরি করে তার শাস্তি হচ্ছে, একটা নির্দিষ্ট শাস্তি আছে। এবার চুরি করার ব্যাখ্যা থাকে। সরকারের যে ব্যাখ্যাটা দিয়ে তাকে ধরে রাখা হলো, সেই ব্যাখ্যাটা সরকার যখন আদালতে গিয়ে পেশ করে তখন 2 বছর, 3 বছর, 4 বছর পরে, কোনো ঠিক নেই কতদিন পরে সে পেশ করবে, কোন থানায় পেশ করবে। তারপরে একটা ট্রায়াল কোর্ট আছে, তারপরে হায়ার কোর্টেস আছে, তারপরে সুপ্রিম কোর্ট আছে, বিভিন্ন আছে। এই করতে থাকবো। এই যে ব্যাখ্যাটা সরকার করতে থাকে, এর মূল কারণ হচ্ছে এই ব্যাখ্যা ট্যাখ্যা যাই বলি, আইন যাই বলি, মূল কথা হচ্ছে আমি তোমাকে কিছুতেই তোমার কথাটা বলতে দেব না। তুমি বলবে না। কি কথা? আমার বিরুদ্ধে কথাটা, সরকারের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কথা তোমাকে বলতে দেব না, তুমি যেই হও না কেন। এই হচ্ছে ব্যাপার। আর যদি এই নির্লজ্জ ভাবে শাসকের হয়ে তুমি যদি প্রশংসা চালাও, স্তুতি বাক্য আওড়াও, তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। এই হলো মোদ্দা কথা। তাতে একটা অদ্ভুত যুক্তি দেখানো হয়েছে, বলছে এতে নাকি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, প্রচুর কর্মসংস্থান হবে। তো কর্মসংস্থান নিশ্চয়ই হবে, হবে না তা তো বলছি না, কারণ যারা আজকে করছে তারাই সেগুলো দেখবেন। সমস্যাটা হচ্ছে মূলত যারা এটুকু করবেন। দূরদর্শন এখন কজন লোক দেখেন? সরকারি অনুষ্ঠান কে দেখে? কেউ বিশেষ দেখেন না। সরকারি যে নীতি বা যা যা হচ্ছে, রূপায়ণ কি হচ্ছে না হচ্ছে, সব মোটামুটি এখনো পর্যন্ত যা যে মেন স্ট্রিম মিডিয়া তাতেই লোকে দেখে, সংবাদপত্রে পড়ে। এমনকি সোশ্যাল মিডিয়াও তো যারা ইন্ডিভিজুয়ালি যে সমস্ত সাংবাদিক তাদের কাছে শুনতে চায়, এটা কিন্তু মূল কথা। কাজেই এই যে বলছে আমরা তোমাদের কত কি কি তোমাদের দেখবো, হিসেব করে দেখবো কারটা কত লোক দেখছেন, কিভাবে দেখছেন, এ তো দেখতে পারবে না। বেশি লোক তো দেখবেও না, পড়বেও না, জানবেও না, শুধু সমর্থকরা, কর্মীরা পড়বে। কিন্তু তাহলে কি হবে? গোটা জিনিসটাই একটা কেলেঙ্কারি হবে, ঘোটালা হবে। কারণ আমি ফাঁপিয়ে দেখাবো, জল মেশাবো, প্রত্যেকে তাই করবে এবং সরকার সেটা প্রশ্রয় দেবে। তাহলে দুটো হলো, একটা হলো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে, ভাই তুমি যেমন করে ভালো, তোমার যদি দেখাও যে তুমি বেশি, তোমার লোক দেখছে, আমি তোমাকে পয়সা দিয়ে দেবো। আর 2 নম্বর হচ্ছে সরকারি খাত থেকে আমি টাকা দেব। কাকে টাকা? মানে জনগণের করের টাকা, যে টাকাটা হয়তো এখন অনেক মিডিয়াকে পার্টি ফান্ড থেকে দেওয়া হয়, আমরা জানি। অনেক 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 পার্টির লোকেরা, অনেক নেতারা সরকারি, আমি সরকারি দিয়ে দেবো। এবার সরকারের করের টাকা সেখানে যাবে, এদের পোষার জন্য, এই ধামাধারা লোকদের পোষার জন্য। হ্যাঁ, এবং অফিসিয়ালি করে দেওয়া হয়েছে, এবং তার জন্য একটা এজেন্সিও ঠিক করে দিয়েছে। এবার এই এজেন্সিটার আমি অবশ্য ইতিবৃত্তান্ত জানি না, নিশ্চয়ই এজেন্সি নিয়ে এখনো বিস্তারিত কিছু বলেনি, খালি বলেছে একটা এজেন্সির মাধ্যমে, একটা এজেন্সি ভি ডেম বল না, ভি ফর্ম না কি একটা বোধহয় এজেন্সি, হ্যাঁ ওইরকম খুব বিস্তার, মানে বোঝা যাচ্ছে সেটা একটা বকলমে এদেরই এজেন্সি। হ্যাঁ, বকলমে কি কারা বুঝতেই পারা যাচ্ছে। বক্তব্য এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। এই জন্য তারা ঠিক করবে যে আমাদের দেশের সব বিখ্যাত কার্টুনিস্ট, বিখ্যাত ইউটিউবার, সাংবাদিক, যারা বিভিন্ন ছবি আঁকেন, সোশ্যাল মিডিয়ায় দেন, হ্যাঁ, তারা সেটা আপত্তিজনক করেছে কিনা, অশ্লীল করেছে কিনা এবং দেশ বিরোধী করেছে কিনা, সবার উপরে তারা এই এজেন্সির মাধ্যমে ঠিক করা হবে। ভয়ঙ্কর ব্যাপার। এই ধরে রাখো 2021-এর আগেই এই কাণ্ড ঘটিয়েছে, বরাবর ঘটাচ্ছেন এই যোগী আদিত্যনাথ। এমনকি এডিটর্স গিল্ড থেকেও চিঠিও দেওয়া হয়েছিল। এডিটর্স গিল্ড থেকে বলা হয়েছিল যে আপনি যারা সত্য কথা বলছে, সত্য জিনিস দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি এমন এমন আইন প্রয়োগ করে তাদের শাস্তি দিচ্ছেন, যেটা তো আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে খাপ খায় না, এটা আপনি করবেন না। এটা এডিটর্স গিল্ড তখন লিখেছিল। এখন কি লিখবে আমরা জানি না। আর আলটিমেটলি এডিটর্স গিল্ড কাদের হাতে থাকবে, কারা সেসব পরিচালনা করবেন, সেসবের মধ্যে সেই বিতর্কে আমি আজকে যাব না। আমি শুধু এইটুকু বলতে পারি যে এইটা কিন্তু যে ভাবে
যোগী আদিত্যনাথ ভাবছেন যে সবটাই কবজা করে ফেলবেন, সেটা কিন্তু করতে পারবেন না। এটা ভারতে বরাবর দেখা গিয়েছে। আবার বলছি, করতে পারবেন না, পারা সম্ভব নয়। কেন পারা সম্ভব নয়? কারণ আমাদের গণতান্ত্রিক দেশের একটা সুবিধে বা অসুবিধে যাই হোক, যে সুবিধের মধ্যে হচ্ছে আমরা জানতে পারি, আর আমরা দ্বিতীয় হচ্ছে বলতে পারি। আমাদের পছন্দ না হলে, আমরা পছন্দ হচ্ছে না সেটাও বলতে পারি। পছন্দ নাই হতে পারে অনেক জিনিস, কিন্তু আমরা বলতে পারি সেটা। আমাদের যদি বলাটা আটকে দেওয়া হয়, তাহলে বহুবিধ সমস্যা দেখা দিতে পারে। সমাজের মধ্যে এমন অশান্তি তৈরি হয়, যেগুলো বেরোতে পায় না। আর আরেকটা তোমাকে বলছি, একটা আইনগত সমস্যা আছে। আমি এটা তোমাকে আইনগত একটু ছোট্ট করে বলছি যে কেন সমস্যা। আমাদের দেশে দেখো, দুটো আইন খুব কড়াকড়ি হয়েছে। দুটো আইন, একটা ভালো একটা মন্দ। একটা বরাবরই আছে, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মানে যা যা গোপনীয় সেগুলো বাইরে প্রকাশ করা যাবে না, এরকম একটা আইন। এ তো ব্রিটিশ পিরিয়ড, লর্ড কার্জনের সময় থেকে ছিল। আমাদের ভারত স্বাধীনতার পর থেকে তার অনেক চরিত্র বদল হয়েছে, কিন্তু আছে। দেশদ্রোহিতার কথা বলা যাবে না, আমাদের সামরিক কিভাবে সামরিক বিষয় টিষয় অনেক কিছু আছে যেগুলো করা যায় না, আমরা জানি। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। কিন্তু একই সঙ্গে ইউপিএ আমলে মনে আছে তোমার যে রাইটস টু ইনফরমেশন হয়েছে। ঠিক, খুব এই যে যুগান্তকারী রাইট একটা টু, ব্যবস্থা। হ্যাঁ, একটা যুগান্তকারী ব্যাপার একটা হয়েছিল, এই করেছিল ইউপিএ। ইউপিএ আচ্ছা, সরকার, মানে মনমোহন সিং এর সরকার প্র্যাকটিক্যালি বলতে গেলে। মনমোহন সিং এর সময়। রাইট টু ইনফরমেশন মানে তথ্যের অধিকার জানা। এই দুটোর মধ্যে কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশন কিসের? আমি তথ্য জানার অধিকারও আছে, আবার অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বলে আমি যদি আটকে দিই, দেব না, তখন কি হবে? তখন ন্যাচারালি সুপ্রিম কোর্টে সেটা ডিসাইড করে যে কোনটা সাংবিধানিক ভাবে কতখানি প্রযোজ্য। আলটিমেটলি দেখা গেছে রাইট টু ইনফরমেশনটা থেকে যাবে, শেষ পর্যন্ত থাকবেই। কেন থাকবে? কারণ আমাদের 1980 সংবিধানে যে এই যে ফান্ডামেন্টাল রাইট, ফ্রিডম অফ এক্সপ্রেশন এন্ড স্পিচ, এটা আমাদের খুব জোরদার আছে। সেটাও একটা তার আছে, আরেকটা ধারা আছে যাতে কি কি বলা হবে না, ওই একই কাণ্ড, একই ব্যাপার। এই এই জিনিসগুলো বলা হবে না, সেগুলো আমরা জানি। এবং সেই সংজ্ঞাগুলো কিন্তু বহুবার চর্চিত, যে কোনটা বলা যায় না, কতখানি বলা যায় না। আর কতখানি বলা যায় সেটা যত দিন এগিয়েছে, যত আধুনিক হয়েছে মানুষ বা বিশ্ব, তত এটার পরিসরটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। যোগী আদিত্যনাথদের সমস্যা হচ্ছে, ওনারা তো পিছনের দিকে হাঁটতে চান, পেছনের দিকে হাঁটতে চান। ভারত কোথায়, আর্য সভ্যতা কি ছিল, হরপ্পার আমলে কি ছিল, মহেঞ্জোদারোর আমলে কি ছিল, আইনটাও সেদিকে বোধহয় নিয়ে যেতে চাইছেন। তো সামনে দেখতে পান না, পেছনে দেখতে পান। যার জন্য হয় কি, আলটিমেটলি সমস্ত ক্ষেত্রেই শেষ পর্যন্ত আদালতে গিয়ে মুখ থুবড়ে পড়তে হয়। তবে ততদিন সাধারণ মানুষকে একটা অবর্ণনীয় অত্যাচার, অনাচার, অবিচারের মধ্য দিয়ে যেতে হয়। তাতে এদের কিছু যায় আসে না, এটা আমি জানি। এবার দেখো, যদি এটা শেষ পর্যন্ত এইটা নিয়ে যদি শেষ পর্যন্ত আবার যদি দেখা যায় যে আদালতে গিয়ে এটা খারিজ হয়ে গেল, কিন্তু ততদিনে তো অনেকে শাস্তি পেয়ে যাবে, সেটার কি হবে? আমি সেটা আরো বেশি চিন্তা মনে করি। যে আলটিমেটলি দেখা যায় অনেকে হয়তো ছাড়া পাচ্ছেন, কিন্তু শাস্তি ভোগ করে গেলেন। আরেকটা জিনিস হয়, সাধারণ মানুষের মধ্যে ভয় উৎপন্ন হয়, শঙ্কা। আমি কি করে করব, আমাকে তো কালকে ধরে নিয়ে যাবে। লোকে তো জানতে পারে না আদালতে 5 বছর পরে, 7 বছর পরে সে ছাড়া পেল কিনা, কোথায় আছে, এগুলো লোকে কিন্তু জানতে পারে না। কিন্তু তার ভয়টা ধরে, যে ধরে নিয়ে যাবে, জেলখানায় ভরে দেবে, মারধর করবে, আমাকে অত্যাচার করবে। এই যে শঙ্কাটা উৎপন্ন হয়, এটা এই যারা শাসক, যোগী আদিত্যনাথের মতো যারা শাসক, তারা এটা চালিয়ে যেতে চান। এটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক, হচ্ছে গণতন্ত্রের পক্ষে। এটা আমি মনে করি। এইখানে একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যে আপনি এই ভয়ের কথা বললেন। এমনি এখন এই ধরনের কাজ যারা করেন, তারা জানেন যে, আমরা সবাই জানি যে এই ধরনের একটা অ্যাক্ট আছে, যে আইটি অ্যাক্ট আছে, যেটা 66E আর 66F ধারাতে আমরা আমাদের যে কাউকে তাদের সম্মুখীন হতে পারি আমরা।
আমাদের প্রসিকিউশন করা যায়। তো সেটা সম্পর্কে সমস্ত যারা বড় বড় ইউটিউবার, যারা বিশেষ করে এই ধরনের শাসকের সামনে আয়না দেখানোর কাজটা করে আসেন, যারা সে রবিশ কুমার হোক বা ধ্রুব রাঠি হোক, হিন্দি বেল্টে যারা খুব ভীষণ জনপ্রিয়, ভীষণ মিলিয়ন তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা খুব নির্ভীকভাবে মেরুদণ্ড সোজা করে সেই শাসকদের সমালোচনাটা করে চলেছে একদম নির্ভীকভাবে। তো তাদেরকে ভয় ধরানো যাবে? বা ধরুন কার্টুনিস্ট যারা রয়েছেন, সতীশ আচারিয়ার মতো, আমরা সবাই দেখি তার কার্টুন, আমরা শেয়ার করি, হ্যাঁ সবাই পছন্দ করি তার এরকম কার্টুনিস্ট, তাদের কি মনে হয় যে এই অ্যাক্ট দিয়ে জেলে পুড়লে বা দেশদ্রোহিতা করে খুব ভয় পাওয়ানো যাবে, বা তার কোনো একটা বিরূপ প্রতিক্রিয়া হবে না? আজকে যদি রবিশ কুমারকে এই অ্যাক্টে জেলে পোড়া হয় যে তিনি আপত্তিজনক ইয়ে করছেন বা দেশদ্রোহিতা করছেন, হ্যাঁ, উত্তরপ্রদেশ সরকার তাকে যদি জেলে পুরে দেয়, তো তার তো প্রতিক্রিয়া সারা বিশ্বময় হবে, সারা পৃথিবীময় হবে। তো এইটা কি তাদের পক্ষে খুব মানে ভালো মেসেজ যাবে তাদের রাজনৈতিক ভাবে? এই তুমি যেটা বলছো এটা খুব ফান্ডামেন্টাল জায়গা। ফান্ডামেন্টাল জায়গাটা খুব সমস্যা। প্রথম কথা হচ্ছে যারা এটা করেন তাদের আত্মপ্রত্যয় বা মানে অহংকার, হিউব্রিস যাকে বলে, হিউব্রিস এত বেশি হয়, তারা এটা ভাবতে পারেন না যে আমি বলেছি আমার বিরুদ্ধাচরণ কে করবে, আমি তো শেষ কথা। ঠিক নরেন্দ্র মোদীর মধ্যেও ঠিক এই জিনিসটা ছিল, এমন সময় ইন্দিরা গান্ধীর মধ্যেও এই জিনিসটা ছিল। তিনি পড়েছেন তো অনেক, হ্যাঁ, গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, সবাইকে ছেলে পড়ে অনেকে, এবং পরে তিনি বুঝেছেন। এটাও তো গৌরকিশোর ঘোষের মতন মানুষেরা এটাও বলেছিলেন। খুব দুঃখের কথা বলছি, মানে খুবই ইয়ের কথা, আমাকে একবার কোর্টেও ডেকেছিল, ডেকে আমাকে জিজ্ঞাসা করলো এই জিনিস, একটা লেখা নিয়ে, যে আপনি এটা লিখেছেন কিনা। তো তো ইয়ে বললো যে, আমি বললাম হ্যাঁ এটা আমি লিখেছি। এটা আপনি কেন লিখেছেন? আমি বললাম দেখুন আমি লিখবো, আমাকে যদি আমি জেলে ভরেন আমি বলেছিলাম, কিন্তু আই হ্যাড টু সে দিস, যে আমাকে যদি শাস্তি দেন দিতে পারেন, কিন্তু আমি তো লিখবো, আবার ফিরে এলে আবার সেটা আমরা এখন ইউটিউবে কাজ করি, আমরা জানি যে কোনো সময় আমাদের এটা করলে আমাদের হতে পারে, হতে পারে তো, হতে পারে আমাকে, হতে পারে তো, হতেই পারে। এবারে কি হয়, কিন্তু এটা কিন্তু তাদের জন্য করা নয়, এটা মনে রাখবে। এটা হচ্ছে ভালনারেবল, যারা ভালনারেবল স্পট, এরকম অনেক আছে যারা করতে চাইছেন, বলতে চাইছেন, যারা সহমর্মী হতে চাইছেন। মনে করো পথে নামতে চাইছি কিন্তু সাহস হচ্ছে না, অতটা সাহস যদি হয়, অনেকে নামে, আমি নামবো। এবার তাদের যদি আমি বন্ধ করে দিতে পারি, এই পথে নামাটা বন্ধ করে দিতে পারি, সমর্থকটা কমিয়ে দিতে পারি, কর্মী সমর্থক কমিয়ে দিতে পারি, আমি কি করবো এরপরে? যারা যারা দেখছে, আমাদের কাছে কিন্তু এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যারা যারা দেখছে তাদের প্রত্যেকের মানে নারী নক্ষত্র সরকারের কাছে জমা হচ্ছে, আমি এটা বলে দিলাম। তখন কি হবে? তখন হচ্ছে সবচেয়ে মারাত্মক, এটা হচ্ছে সেই বিগ ব্রাদার ইজ ওয়াচিং, বিগ ব্রাদার সবকিছু দেখছেন, যেমন 1984-এ যেটা আছে, সবকিছু দেখছেন, আমি সবকিছু দেখছি, এইটাই করতে চাইছে এরা। এই যে পেগাসাস যেটা করেছিল, ফোনে আড়ি পাতা, ঠিক এক্স্যাক্টলি। আমি যদি বলি সরকার বলে, সরকার কিন্তু সব লক্ষ্য রাখছে, কে কি করছে, কারা দেখছে, কারা সমর্থন করছে এবং কারা ভিউ করছে, সব দেখতে পাচ্ছি আমি। এই ভয়টা সাধারণ মানুষের মধ্যে খুব বেশি রকমের চালিয়ে যায়। আর তখন আরেকটা মানুষ মনে করে, আরেকটা জিনিস দেখো, টাকা, এতগুলো টাকা যদি দেওয়া হয়, তখন মানুষের টাকার প্রতি তো একটা মোহ আছে, এই মোহটা তো ছাড়া যায় না। কারণ তখন মনে হয় তার চেয়ে ভালোই আছি, এই তো ভালো আছি, টাকা পাচ্ছি, পরিবার চলছে, এইটাও একটা ব্যবস্থা চলে। এই দুটো জিনিসের মধ্যে টানা পড়ে। আমি গৌতম দা, আমি আজকে সকালে আমার অনেক পরিচিত বিহার এবং উত্তরপ্রদেশে, তো লখনৌ এর কিছু সাংবাদিকদের সঙ্গে কথা বললাম, যারা ইউটিউব সম্পর্কেও ভালো খোঁজ খবর রাখেন। তাদের একটা জিনিস, এখন ইউটিউবে যেটা হয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশে, আমাদের বাংলায়ও হয়েছে কিন্তু এতটা হয়নি, হিন্দিতে অনেক বেশি তারা দর্শক পান বলে তারা প্রায় প্রত্যেকটা জেলা ছোট ছোট শহরগুলোতে প্রচুর ইউটিউবার সাধারণ মানুষের কথা, লড়াইয়ের কথা তারা সবসময় তুলে ধরছেন, এবং তাদের খুব ভালো সাবস্ক্রাইবার, ভীষণ ভালো, বেশ তারা ছোট ছোট অনেক ইয়ে করছেন, আমাদের বাংলাতেও করছেন অনেকে। তো তাদের কাছে একটা জিনিস হচ্ছে, এই প্রলোভনটা যেমন থাকবে, তেমন আর একটা জিনিসও আমি তাদের সঙ্গে কথা বলে, আজকে আমার ওই সাংবাদিকদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে
যে তারা তারা একটা অন্য আশঙ্কা করছেন যে এই যে ইউটিউবাররা তো একটা ছোট হলেও রোজগার করেন ইউটিউব থেকে, যারা ইউটিউবে মনিটাইজ করা রয়েছে তারা ছোট হলেও অনেকে রোজগার করেন। যখনই তারা সরকারের গুণগানে প্রশস্তি করবেন তখন তাদের অবস্থাটা ঠিক ওই গদি মিডিয়ার মতোই হবে, যে মিডিয়াটা লোকে প্রত্যাখ্যান করেছে, লোকে দেখে না, কারণ সরকারের এই সব হচ্ছে, আমরা যে অনুষ্ঠান করছি এটা এটা কোনো গদি মিডিয়া নিয়ে বসে করবে না, হ্যাঁ এটা করবে না। তো তেমন এই যে এই যে এই এই ইউটিউবারদের যখনই তারা টাকা নিয়ে শুধু করতে যাবে, তারা যখন করবে তখন তাদের কিন্তু তারা ক্রমশ তাদের ভিউ হারাতে থাকবে। হ্যাঁ, যে ভিউটা তারা ক্রমশ বাড়াতে পেরেছিল, লোকে তো জানতে চায় আসল কথাটা, আসল সত্যটা জানতে চায়, এবং সরকারের বিরোধে কি হচ্ছে সেটাই জানতে চায় লোকে। তো সেইটা হারাবে, সেই আশঙ্কাটা কিন্তু অনেকে করছে। তাই জন্যে শুধু টাকার জন্যে এটাতে কতজন যাবে সেটাও কিন্তু একটা, আমার মনে হয়েছে যে আমাকে একজন বললেন, একজন লখনৌ সাংবাদিক, যে অনেক যারা ভালো ইনফ্লুয়েন্সার, যারা বেশ, তারা বোধহয় এটাতে যাবেন না অনেকেই। এইটা তারা এখানে যাবেন না। না, উনি যেটা বলেছেন একদম ঠিক, আমি তাদের কথা বলছি না। এটা একটা আলাদা একটা সেকশন তৈরি করতে চাইছে, একটা সম্পূর্ণ নিজস্ব একটা, যাকে ওই নিজেদের একটা সেনা তৈরি করতে চাইছে। যে তারা কি করবে, আমি যদি অর্গানাইজ করে ফেলি, খুব ভালো রকম অর্গানাইজ করে ফেলি, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে আমার যদি 2-3টে করে, জেলাতে 50টা করে আমার লোক থাকে, নিজের একেবারে ইনফ্লুয়েন্সার যাকে বলে তৈরি করলাম, তারা ক্রমাগত অন্য যারা করছে সরকারের নিন্দে, তাদের আমি পাল্টা করতে শুরু করলাম প্রতিদিন। সরকার অনেক সময় সরকারের লক্ষ্য থাকে না, সেই লক্ষ্যটা তারা করতে শুরু করলো, তারা এক ধরনের স্পাইং শুরু করলো। তারাই তো স্পাইটা করবে, স্পাইয়ের মানে গোয়েন্দাগিরির কাজটা সেটা করবে, এবং তারাই সরকারের কাছে জানাবে যে এই 50টা লোক আমার জেলায় আছে, এই 50 কিন্তু খুব সাংঘাতিক, এই 50 জন কিন্তু সব সময় লক্ষ্য রাখছে, তারা লক্ষ্য রাখছে, এবং তারা হয়তো একটা তাদের একটা সোসাইটিও তৈরি হবে, একদম হবে, এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। সরকার যদি পাশে থাকে, তাদের যদি একটা বা দুটোকে আমি যদি বানিয়ে দিই যে সে মিথ্যে প্রচার করেছে বা ফেক করেছে, কিংবা তারা যাদের সঙ্গে কথা বলল, মনে করো গ্রামে গিয়ে তারা বললো, গোটা গ্রাম কিন্তু দেখা যাচ্ছে সেখানে বিজেপির বিরুদ্ধে, এবারে আমি সেখানে 2-3টে ইনফ্লুয়েন্সার তারা গেলেন, তারা গিয়ে তাদের গিয়ে বললো, তোমরা যা করেছো তাতে তো আর কালকে পুলিশ তোমাদের ধরে নিয়ে যাবে, তোমরা যা করেছো আমি তো দেখে নেব, এই তো আসছে পুলিশের কর্তার সঙ্গে কথাও বলে দিল সামনে, হ্যাঁ হাম লোক যায়েঙ্গে ওহা, হয়ে গেল। তখন সে বলবে, না না আমরা বলিনি, এই মিথ্যে কথা, আমরা বলতে চাইনি। এবার আমি সেটা দেখাবো, সেটা দেখানো মানে কি হবে, অপরজনকে ফেক প্রমাণিত হয়ে গেল, যে সত্যটা দেখিয়েছিল সে ফেক প্রমাণিত হয়ে গেল। দেখো আমি এটা কেন বলছি, একটা ছোট্ট উদাহরণ তোমাকে দিয়ে দিচ্ছি। যখন এই কনভার্সনের কথা নিয়ে ভীষণ রকম হয়েছিল, যে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করা হচ্ছে, তখন একজন বিজেপি এমএলএ তার মা সম্পর্কে বলেছিলেন, উনি খ্রিস্টান হয়ে গিয়েছেন, আমার একটু দুঃখ কোথায় রাখি। এবং একটা বই বের করেছেন সম্প্রতি শ্রীনিবাসন জৈন এবং আরো কয়েকটা, লাভ জিহাদ বলে, তাতে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। সেই ভদ্রমহিলার কাছে এরা গিয়েছিলেন, প্রথমবার যখন গিয়েছিলেন তিনি বলেছিলেন, আমি যিশুকে ভালোবাসি, আমি দেখেছি যিশুর কাছে গিয়ে, চার্চে গিয়ে বসেছি, মন শান্ত হয়ে গেছে, সেই জন্য আমার কাছে রামলালাও যেরকম যিশুও সেরকম, সেই জন্য আমি যিশুর উপাসনা করি। সেই তারাই আবার কয়েক বছর পরে তার বাড়িতে গিয়েছিলেন, তার বাড়িতে গিয়ে দেখলেন একটা বাড়িতে কয়েকটি হিন্দু দেবতার ছোট ছোট মূর্তি রাখা আছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি এখন কাকে ইয়ে করেন, তিনি বললেন, না আমি 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 হিন্দুদের যা যা আছে হিন্দুদের, আমি নামও করলেন, আমি তাদের সঙ্গে বলি, কেন কেন আমি বলতে পারবো না, আমি আজ আর কোনো কথা বলবো না। এই যে বলা, তার পরে জানা গেল যে প্রচন্ড সাংঘাতিক প্রেশার ক্রিয়েট করা হয়েছে তার উপরে, এবং তার ছেলেই করেছে, তার ছেলে এমএলএ, তার সেই করেছে। এই যে প্রেশারটা, তুমি কি করে সেটাকে মানে কি করে আটকাবে, এটা খুব কঠিন আমি জানি। কিন্তু আবার এটাও বলছি, এই ভারতে বিশেষ করে গণতান্ত্রিক ভারতে এমন ভাবে রিপ্রেশন থেকে উঠে আসতে পেরেছে গণতান্ত্রিক সমস্ত মুখ, গণতান্ত্রিক সমস্ত চেতনা,
তাতে এরা ধূলিসাৎ হয়ে গিয়েছে। আবার বলছি, সারা বিশ্বে কিন্তু এটা চলছে। এটা কখনো এরা সাকসেসফুল হতে পারে না, এরা কখনো সফল হতে পারে না। কারণ যদি এই একটা লোক এই প্রসঙ্গে আপনি যে সারা বিশ্বের প্রসঙ্গে থেকে আমি একটুখানি শেষ প্রায় সময় হয়ে এসছে, একটু আপনাকে একটু বলার জন্য করবো। সেটা হচ্ছে যে ঠিক কিছুদিন আগে এই আরজিকর কাণ্ডের পরে, এই নৃশংস হত্যাকাণ্ডের পরে আমাদের এখানের সরকারও কিন্তু ইউটিউবার এবং সোশ্যাল ইয়েতে কিন্তু তারা বেশ ভালো নজরদারি এবং তারা বিভিন্নদের ডেকে পাঠানো, এটা কিন্তু তারা একটা শুরু করেছিল। যদিও জনমতের চাপে এবং শেষ পর্যন্ত ইয়েতে কিন্তু সেটা করা যায়নি। আমাদের হয়তো বাংলার চেতনার জন্যও হতে পারে, বাংলার মানুষের প্রতিবাদে। কিন্তু সব শাসকের মনের মধ্যেই বাসনাটা কিন্তু একই। আপনি যদি দেখেন একদম একদম এই যখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এসেছিলেন মুখ্যমন্ত্রী, তখন তিনি একটা লিস্ট বানিয়েছিলেন কোন কোন লাইব্রেরিতে কি কি কাগজ থাকবে, আমার মনে আছে পরিষ্কার। একদম। তো সেটা কি, সেটা কাদের কাগজ? কতগুলো রদ্দি তৃতীয় শ্রেণী যারা সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে, সেই ধরনের মানে যে সমস্ত মানুষরা বলেন সকাল থেকে সন্ধ্যা অব্দি, এবং যে সব মুখপাত্র হিসেবে যে সমস্ত কাগজ হয়, সেই কাগজগুলোকে তিনি প্রেসক্রাইব করেছিলেন। কিন্তু সেসব উড়ে গেছে, কেননা মানুষ প্রত্যাখ্যান করেছে। এবং এটা উনি বুঝেছেন যে এটা করলে চলবে না। এটা কিন্তু হয়েছে। তো আমি এইটাই বলতে চাইছি, এটা কিন্তু সারা ভারতবর্ষে এরা এসে প্রথমেই ভেবেছিল আমরা যখন হিন্দুত্ববাদী দল, সমস্ত হিন্দুকেই আমরা যা বলবো তাই শুনবে, আর সমস্ত হিন্দুকে, সমস্ত মুসলমানকে, সমস্ত খ্রিস্টানকে বললে এটা ভারতবর্ষে হয় না। এই ভারতে এটা বলা খুব মুশকিল, সবসময় কেউ শুনবে না এটা কোনো। তাহলে তো ভারত প্রথমেই একটা হিন্দু স্টেট হয়নি। এবং যদিও সবচেয়ে কঠিন, নেহেরুকে একবার প্রশ্নই করা হয়েছিল যে সবচেয়ে কঠিন কাজ আপনার কাছে কি, বিবিসি থেকে। উনি বলেছেন সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একটা সেকুলার স্টেট হিসেবে প্রতিষ্ঠা করা, সবচেয়ে কঠিন কাজ। আমি জানি এটা, কিন্তু তারা এই চেষ্টাটা করেছেন বলে আজকে এখনো টিকে আছে। আর এরা যেটা করতে চাইছে একই রকম, আমি বলতে চাইছি শুধু হিন্দুত্ববাদী না, আমি যেটা বলবো সেটাই শেষ কথা, এইটাই শাসক বলতে চাইছে। হ্যাঁ, সেটা যেখানে তালিবানি শাসন আছে, মুসলিমরা সেটা করে, যেখানে এরা করছে, বা এখানে আমাদের রাজ্যেও কোনো রকম ভাবে আমাদের রাজ্য হয়েছে, অনেক সময় হয়েছে, অনেক সময় চেষ্টা হয়েছে তো অবশ্যই হয়েছে। তবে এটাও ঠিক যে প্রকৃত অর্থে যে সাংবাদিক যাদের বলি আমরা, মননে যদি সাংবাদিক না হয়, প্রচুর লোক এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যারা কোনো না কোনো দলের হয়ে শুধু এটাও খুব আমার গৌতম দা, যেহেতু আমরা এই আড্ডাটা দিচ্ছি আর কি এই বিষয়টা নিয়ে, আমার নিজস্ব মত হচ্ছে যে মানুষ ঠিক চিনে নেবেন যে প্রকৃত সংবাদ, শাসকদের সামনে আয়না ধরার কাজটা কোন সাংবাদিকরা ঠিক মতো করছেন। আমার নিজের এটা মত যে মানুষ একসময় ঠিক বুঝে যাবেন যে সব এরা কি কোন শাসকের নিয়ে, আজকে একজন রামের পক্ষে একজন শ্যামের পক্ষে এরকম আছেন কি না, সবার পক্ষে সবার কথাই এনি বলেন, এটা মানুষ আস্তে আস্তে বোধহয় বুঝে যাবেন। তো আমাদের সময় লাগে, কিছুটা সময় লাগে, কিন্তু সময় লাগলেও, যেটা আপনার ক্ষেত্রেও হয়, আপনার ইউটিউব চ্যানেলেও আমি কমেন্ট দেখেছি, আমার তো হয় ভীষণ ভাবে। কেউ কখনো এদের পক্ষে বলে এসে তারা বলে ছুটি চাটা, আর ওরা এসে এদের পক্ষে বলে, এবং অনেকে, কারণ বেশিরভাগ মানুষ গোটাটা দেখেন না, গোটাটা বোঝেন না বুঝে বলতে। আর ইউটিউবের আরেকটা সমস্যা গৌতম দা, সেটা একটু বলে দিই আমি আমার দর্শকদের, যে অনেক সময় বলেন যে আপনি এটা করলেন, ওটা তো করলেন না, মণিপুর তো করলেন না, আপনি খালি আরজিকর করছেন। কিন্তু আমি যে মণিপুর করেছি, ইউটিউব তো তার কাছে পৌঁছে দেয়নি, তখন আমাকে লিখতে হয়, বা সবসময় এত লিখতেও পারি না যে আপনি আমার ভিডিও সেকশনে গিয়ে দেখবেন, বা আপনারও বোধহয় সমস্যার সম্মুখীন হতে হয়। আমার তো অজস্র হয়, কোনো বলতেই পারি না। আমি তো যে সবাই ক্ষেত্রে খুবই নির্মম ভাবে বলিও, ফেসবুকেও লিখি বা ইয়েতেও এবং ইউটিউবেও করি, তাতেও অনেকে যারা দেখে তারা, কারণ এই একটা সোশ্যাল মিডিয়া, এবং আপনি আমার প্ল্যাটফর্মেও যথেষ্ট তীক্ষ্ণভাবে সব শাসককে আক্রমণ করেন। যেটা করার, যেটা বলার, সেটা আমি বরাবরই বলেছি। কাজে এই বলা মানুষের থাকবে বলে আমি মনে করি, বিশেষ করে মানুষকে এইটা বলাটা আটকে দেওয়া। আমরা আজকে একটা খুব চমৎকার আড্ডা দুজন সাংবাদিক আমরা দিলাম। আমাদের প্রবীণ সাংবাদিক গৌতম দার সঙ্গে সবসময় এরকম আড্ডা দিতে আমার খুব ভালো লাগে।
বারবারই, তাই জন্য গৌতমদার মূল্যবান সময় আমি নিই। আপনারাও নিশ্চয়ই অনেক উপভোগ করেন বলেই আমি বিশ্বাস করি, এই কারণে যে প্রচুর কমেন্ট আসে, প্রচুর ভিউ হয়, সেগুলো তো আমি বুঝতে পারি যেগুলো মানুষ পছন্দ করছেন। সেই জন্যে এই আলোচনাটা দেখার পরেও আমি আশা করব যে আপনারা আপনাদের যেরকম ভাবে আপনারা কমেন্ট লেখেন, এতে অবশ্যই কমেন্ট লিখবেন, এবং এরকম যদি আরও কোনো বিষয়ের মধ্যে আপনারা আলোচনা চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব যদি এটা করা যায়। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই সাক্ষাৎকারে আসার জন্য, এই আড্ডায় আসার জন্য অ্যাকচুয়ালি। আর আপনাদেরও সবাইকে অনেক নমস্কার।